দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মিথ্যা, রাতেই কি প্রমাণ দিলেন শুভেন্দু অধিকারী। এবার পুজোর বোনাস নিয়ে মিথ্যাবাদী বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি যখন টুইট করেছিলাম যে কলকাতার পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে ৫,৩০০ টাকা করে, আর পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে ২,০০০ করে টাকা, তখন তো মাননীয় বড় গলায় জোরে বলেছিলেন যে অপপ্রচার করা হচ্ছে ইত্যাদি, এবং তা পুজোর তো প্রায় ৩ মাস অতিক্রান্ত। এই নোটিশটা তো আজকের নাকি কি বলা হয়েছে এই নোটিশে বকেয়া বোনাস মিটিয়ে দিতে হবে, তাই তো তা তখন যদি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সমপরিমাণ বোনাস দিয়েছিলেন, তাহলে আজ বকেয়া মেটানোর প্রয়োজন হচ্ছে কেন? মাননীয়া, আজ প্রমাণ হলো যে সেই দিন আপনি মিথ্যা কথা বলেছিলেন। আপনি মিথ্যাবাদী। আপনি আজ চাপে পড়ে এই বকেয়া বোনাস মেটাচ্ছেন, কারণ লোকসভা নির্বাচন আসন্ন। ১ লক্ষের বেশি সিভিক ভলেন্টিয়ার মানভঞ্জন করতে হবে। তবে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেরা আপনাকে ক্ষমা করবে কিনা তা ঠিক নেই, কারণ পুজোর বোনাস মানুষ পুজোর সময় খরচ করে। অসময়ে প্রাপ্তি দিয়ে কি পুজোর আনন্দ উপভোগ করা যায়? খুনের মামলায় রক্ষা কবচ দিল না হাইকোর্ট। নিশ্চিত প্রামাণিক কি গ্রেপ্তার হতে পারেন? চাপে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি। খুনের মামলার অভিযোগ আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এদিন বৃহস্পতিবার মন্ত্রীর রক্ষা কবচের আবেদন খারিজ করল আদালত। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপির প্রতিমন্ত্রী আবেদন করেছিলেন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সেই মামলায় পুলিশ কি তাকে এখন গ্রেপ্তার করতে পারে, সেই প্রশ্ন ক্রমে জোরালো হচ্ছে। 2018 সালে কোচবিহারের দিনহাটায় এক যুবককে গুলি করে খুন করা হয়। নিশীথ প্রামাণিক ওই খুনের নির্দেশ দিয়েছিলেন, এমনই অভিযোগ শোনা যায়। পুলিশ তদন্ত শুরু হয়েছিল, একসময় তদন্ত চাপাও পড়ে গিয়েছিল। এরপর নিশীথ প্রামাণিকের দলবদল, লোকসভা নির্বাচনে জেতা, তারপর অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ফের এই মামলায় হিমঘর থেকে বেরিয়ে পড়ে। পুলিশি তদন্ত গতি পায় বলে খবর। গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছিল মন্ত্রীর। সেজন্য গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চে আবেদন করেন নিশীথ। সেই শুনানিতে মন্ত্রীর আবেদন খারিজ হয়ে গেল। আগামী 22শে জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মধ্যেই কি মন্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে, সেই সম্ভাবনাও থাকছে বলে খবর। গ্রেপ্তারি এড়াতে উচ্চ আদালতে আবেদন করতে পারেন অমিত শাহের ডেপুটি, এই কথাও শোনা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। জল মাপছে জেলা তৃণমূল নেতৃত্ব। অতি সম্প্রতি নিশীথ প্রামাণিকের খুড়তুতো ভাই ও জ্যাঠতুতো ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাড়িতে এই যোগদান পর্ব হয়। এই বিষয়ে জেলায় রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন ছড়িয়েছিল। রাত 12টায় 52 মিনিটে মুখ খুললেন কালীঘাটের কাকু। বারবার বলানো হলো এই 3 বাক্য। ভয়েস টেস্টের জন্য অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। টানটান নাটকের পর বুধবার গভীর রাত 12টায় 52 মিনিটে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তিনি মুখ খুললেন বলে সূত্রে খবর। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বুধবার রাতেই এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। সূত্রে খবর, জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষার পর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। এর জন্য আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল জোকা ইএসআই হাসপাতালে তৈরি ছিল, এবং জানা গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে 3টি বাক্য বারবার বলতে বলা হয়। সেগুলি হলো, আপনার নাম কি, আপনার স্ত্রীর নাম কি, এবং আপনার সাহেবকে কেউ ছুতে পারবে না। সূত্রের খবর, প্রথম দিকে প্রায় 1 ঘন্টা সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে কুলুপ এড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অবশ্য রাত 12টায় 52 মিনিটে চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের নির্দেশ মতো বাক্যগুলি বলতে রাজি হন কালীঘাটের কাকু। রাত হয়ে যাওয়ায় সুজয় কৃষ্ণ ভদ্রকে আর এসএসকেএম হাসপাতালে ফেরানো হয়নি। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পর জোকা ইএসআই হাসপাতালের ক্যাবিনেই বিশ্রাম নেন তিনি। এরপর সুজয় কৃষ্ণ ভদ্রের এই কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যার ফলাফলের উপর নিয়োগ দুর্নীতি তদন্তের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বলে ওয়াকিবহাল মহলের মত। ইডির হাতে গ্রেপ্তারের পর দীর্ঘ 4 মাসেরও বেশি সময় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতের নির্দেশ সত্ত্বেও এতদিন তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার দোহাই দিয়ে বারবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বাধা সৃষ্টি করেছিলেন এসএসকেএম হাসপাতালে। নিশীথের দুই ভাইকে দলে নিল তৃণমূল কংগ্রেস, বিজেপির ঘর ভাঙল উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনের আগে ঘর ভাঙল গেরুয়া শিবিরের। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই ভাই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার সকাল 11:30 নাগাদ দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় যোগদান কর্মসূচি আয়োজিত হয়। মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে তৃণমূলের পতাকা নেন সুনীল বর্মন ও জগদীশ বর্মন। এরা দুজনের নিশীথের তুতো ভাই। যদিও এই যোগদান নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মন্ত্রীর। তৃণমূলে যোগ দেওয়ার পর সুনীল বর্মন বলেন, বিজেপিতে কোনো গুরুত্ব পাইনি, দীর্ঘদিন কোনো সুযোগ সুবিধাও পাইনি, তাই তৃণমূলে যোগদান করলাম। মন্ত্রী উদয়ন গুহ বলেন, যারা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে আজ তাদেরই পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। অপরদিকে উদয়ন গুহ বলেন, যারা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে আজ তাদেরই পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কিছুদিন আগেই এই অঞ্চলে হামলা হয় উদয়ন গুহর উপরে। তারপরে উদয়নের হাত ধরে পদ্ম থেকে ঘাসফুলে যোগদান, যা উত্তরবঙ্গে বিজেপি যথেষ্ট অস্বস্তিতে পড়েছে লোকসভা নির্বাচনের আগে। সে কথা বলার অপেক্ষা রাখে না।